পরম প্রেমময় যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আতুল রাঙা চরণে জানালাম আমার শতকোটি দণ্ডবৎ প্রণাম। আমার ভক্তপ্রাণ দাদা, ভাই, বোন, মা সকলকে জানালাম জয় গুরু। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। ব্রহ্মমুহূর্ত হলো হিন্দু শাস্ত্র ও আয়ুর্বেদ অনুযায়ী রাত্রি শেষ হবার ঠিক পরের এবং সূর্যোদয়ের ঠিক আগের একটি বিশেষ সময়। একে সৃষ্টিকর্তার সময় বা জ্ঞানের সময় হিসেবে গণ্য করা হয়। সূর্যোদয়ের আনুমানিক 1 ঘন্টা 36 মিনিট আগে ব্রহ্মমুহূর্ত শুরু হয় এবং সূর্যোদয়ের 48 মিনিট আগে শেষ হয়। উদাহরণস্বরূপ, যদি সূর্যোদয়ে ভোর 6টায় হয় তবে ব্রহ্মমুহূর্ত শুরু হবে ভোর 4:24 মিনিটে। হিন্দু ধর্মমতে এই সময়ে পরিবেশ অত্যন্ত শান্ত এবং পবিত্র থাকে, তাই ঈশ্বর আরাধনা, জপ বা ধ্যানের জন্য এটি শ্রেষ্ঠ সময়। মনে করা হয় এই সময়ে প্রকৃতিতে সত্ত্বগুণ বৃদ্ধি পায়, যা মানুষের মনকে একাগ্র করতে সাহায্য করে। এই সময়ে বাতাসে অক্সিজেনের পরিমাণ বেশি থাকে এবং দূষণ সবচেয়ে কম থাকে, যা শরীরের ফুসফুস ও মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী। আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী ব্রহ্মমুহূর্তে ঘুম থেকে উঠলে স্মৃতিশক্তি ও মেধা বৃদ্ধি পায় এবং সারা দিন শরীর সতেজ থাকে। আধুনিক বিজ্ঞান মতে এই সময়ে শরীরের হরমোনের ভারসাম্য বজায় থাকে, যা মানসিক চাপ কমাতে সাহায্য করে। ব্রহ্মমুহূর্তে কোন কাজগুলো আমাদের করা অনিবার্য? ধর্মগ্রন্থ বা উচ্চতর বিদ্যা পাঠ, যেমন যোগ ব্যায়াম বা প্রাণায়াম, দিনের পরিকল্পনা সমূহ গুছিয়ে নেওয়া। এক কথায় ব্রহ্মমুহূর্ত হলো নিজেকে শারীরিক, মানসিক ও আধ্যাত্মিকভাবে পুনর্গঠন করার এক পরম মুহূর্ত। ভগবান বলেছেন, ব্রহ্মমুহূর্তে ঘুম থেকে উঠে এই 4টি কাজ কখনোই করবেন না, তা না হলে আপনার সারা জীবন দুঃখ দারিদ্রতায় কাটতে পারে। দিনের শুরুটা ভালো হলে সব কাজই ভালো হয়, কিন্তু অনেক সময় না জেনে না বুঝে মানুষ ব্রহ্মমুহূর্তে এমন কিছু ভুল করে যা তাদের স্বয়ং স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে। একবার মা লক্ষ্মী ভগবান শ্রীহরি বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, দয়া করে বলুন কেন কেউ সারা জীবন গরিব থাকে আর কেউ দরিদ্র থেকে বেরিয়ে এসে খুব তাড়াতাড়ি ধনী হয়ে যায়? এই রহস্য কী প্রভু? তখন ভগবান শ্রীহরি বিষ্ণু বললেন, হে দেবী, তোমার এই প্রশ্ন সমগ্র জগতের জন্য কল্যাণকর। কেননা আজ আমি তোমাকে বলবো, ব্রহ্মমুহূর্তে ঘুম থেকে ওঠার পর কোন 4টি কাজ করলে একজন মানুষ সারা জীবন গরিব থাকে। একজন মানুষ যদি এই 4টি খারাপ কাজ বা অভ্যাস পরিবর্তন করে নেয়, তাহলে তাকে জীবনে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। বিস্তারিতভাবে বোঝবার জন্য আমি তোমাকে একটি গল্প বলছি, মনোযোগ সহকারে শুনবে। তখন দেবী লক্ষ্মী বললেন, হে প্রভু, আপনি গল্পটি বলুন, আমি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনব। তখন ভগবান শ্রীহরি বিষ্ণু গল্প বলতে শুরু করলেন। বললেন, হে দেবী, প্রাচীনকালে একটি ছোট্ট গ্রামে এক সন্ন্যাসী মহারাজের আশ্রম ছিল। সন্ন্যাসী মহারাজ তার গভীর উপলব্ধি এবং জীবনের গভীরতম রহস্য সমাধান করার ক্ষমতার জন্য খুব পরিচিত ছিলেন। দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে এসে তাদের সমস্যার সমাধান চাইতেন। সেই গ্রামের একজন দরিদ্র কৃষক রামু ও তার স্ত্রী সীতা ও তার 2 সন্তান নিয়ে তারা থাকতেন। রামুর জীবন ছিল চরম কষ্টে ভরা। চাষ আবাদের জন্য তার খুব কম জমি ছিল, আর যেটুকু ছিল তা পাথর আর কাটা ঝোপে ভরা ছিল। সেই জমি চাষ করা রামুর পক্ষে সহজ ছিল না। রামু ব্রহ্মমুহূর্তে না উঠে সকালে দেরি করে ঘুম থেকে উঠে কোনোরূপ পরিকল্পনা ছাড়াই সে দিন শুরু করত এবং প্রায় প্রতিদিনই তিনি অলসতার কারণে তার কাজ
পিছিয়ে দিতেন, যার ফলে তার ফসল সঠিক সময়ে বপন করা হতো না এবং সঠিকভাবে দেখাশোনাও করা হতো না, যার কারণে তিনি প্রায়ই লোকসানের শিকার হতেন। এই কারণে পরিবারের জন্য পর্যাপ্ত খাদ্যশস্য ও আয় পাওয়া খুবই কঠিন হয়ে পড়ত। অন্যদিকে রামুর স্ত্রী সীতা ছিলেন একজন পরিশ্রমী ও সহনশীল নারী। তিনি খুব ভোরে ব্রহ্মমুহূর্তে ঘুম থেকে উঠে ঘরের সমস্ত কাজ করতেন। সীতামা সর্বদাই চাইতো রামু তার জীবনে পরিবর্তন আনুক, কিন্তু রামু তার অভ্যাস পরিবর্তন করতে প্রস্তুত ছিল না। তার বাড়িটি ছিল মাটির ও খড়ের ছাউনি, যার ফলে প্রতি বৃষ্টিতে চাল ফুটো হয়ে জল পড়ত তার বাড়িতে। তাই বৃষ্টির দিনে সীতা ও তার শিশুদের ঘরে এক কোণে যেখানে শুকনো পাওয়া যায় সেখানেই তাদের বসে থাকতে হতো। রামুর মেয়ে স্কুলে যাবার বয়স হয়েছিল, কিন্তু স্কুলে পাঠানোর মতন টাকা তাদের ছিল না। তাছাড়া তার ছেলেরও রোগা ছিল, প্রায়ই অসুস্থ থাকতো সে। রামুর এই অবস্থা দেখে গ্রামবাসীরা তাকে অভাগা বলতেন এবং কেউ কেউ তাকে অলস বলতেন, আবার কেউ কেউ তার ভাগ্যকে দায়ী করতেন। এতে করে রামু খুব হতাশ ও অসহায় বোধ করতেন। একদিন গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে সন্ন্যাসী মহারাজ কাছের আশ্রমে একটি শিবির স্থাপন করেছেন এবং তিনি মানুষের সমস্যা সমাধান করছেন। রামুর স্ত্রী সীতা রামুকে সন্ন্যাসী মহারাজের কাছে যাওয়ার জন্য অনুরোধ করলেন, যাতে তিনি এই সমস্যার সমাধান বলে দেন। প্রথমে রামু যেতে রাজি ছিল না, শেষ পর্যন্ত অবশ্য সে রাজি হয়ে সন্ন্যাসী মহারাজের আশ্রমে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সন্ন্যাসী মহারাজের কাছে গিয়ে তার পায়ে প্রণাম জানালেন এবং তার দারিদ্রতার সমস্যা সব খুলে বললেন। রামু বলল, মহারাজ, আমি খুব গরিব, দিনরাত পরিশ্রম করেও জীবনে সুখ পাচ্ছি না, দয়া করে আমাদের আপনি পথ দেখান। সাধু মহারাজ রামুর দিকে তাকিয়ে একটু হাসলেন। তিনি বললেন, রামু, দারিদ্র শুধু অর্থের অভাব নয়, এটি মনেরও অবস্থান ও অভ্যাসের প্রতিফলন। তুমি যদি চাও, আমি তোমাকে 4টি অভ্যাসের কথা বলতে পারি, যা তোমাকে চিরকাল দরিদ্র করে রেখেছে, তার থেকে তুমি মুক্তি পাবে। তুমি যদি এই খারাপ অভ্যাসগুলি ছেড়ে দাও, তবে তোমার জীবনে সুখের সময় আসবে, তোমার জীবন বদলেও যেতে পারে। তখন রামু বললেন, মহারাজ, দয়া করে এই 4টি অভ্যাসের কথা আমাকে বলুন। তখন সন্ন্যাসী মহারাজ বললেন, যখন একজন মানুষ ব্রহ্মমুহূর্তে ঘুম থেকে উঠে অলস হয়ে থাকে এবং তার দিনটি ঠিকভাবে শুরু করে না, তখন তার জীবন সর্বদা বিশৃঙ্খল থাকে। বহুকাল আগে এক রাজা তার রাজ্যের কৃষকদের অলসতার কুফল সম্পর্কে শিক্ষা দিতে চেয়েছিলেন। একদিন সকালে সূর্যোদয়ের আগে তিনি প্রাসাদের প্রধান ফটকের বাইরে সোনার মুদ্রা ও রত্ন ছড়িয়ে দেন, কিন্তু বেশিরভাগ কৃষক অলসতার কারণে দেরিতে ঘুম থেকে ওঠেন। কিন্তু সেখানে একজন বৃদ্ধ কৃষক, যিনি সর্বদা ভোরে ব্রহ্মমুহূর্তে ঘুম থেকে উঠতেন, তিনি প্রথমে সেখানে আসেন এবং রাজার পুরস্কার তিনি গ্রহণ করেন। এভাবে অলস ব্যক্তি সবসময় তার জীবনের গুরুত্বপূর্ণ সুযোগগুলি হারায়। তাই সময় মতো ঘুম থেকে উঠে কাজ শুরু করাই সাফল্যের চাবিকাঠি। রামু মাথা নিচু করে স্বীকার করে নিল যে সেও সকালে দেরি করে ঘুম থেকে ওঠে এবং সারাদিন অলস থাকে। তখন সন্ন্যাসী মহারাজ বললেন, দ্বিতীয় অভ্যাস হলো নেতিবাচক চিন্তা। একজন ব্যক্তি যদি ব্রহ্মমুহূর্তে ঘুম থেকে ওঠার সাথে সাথে তার মনে দুশ্চিন্তা, ভয় ও অসন্তুষ্টির চিন্তা নিয়ে আসে, তবে তার সমস্ত এনার্জি তখনই নষ্ট হয়ে যায়। সাধু মহারাজ রামুকে বললেন, একবার এক ব্যবসায়ী আমার কাছে এসে বলেছিলেন, আমার ব্যবসা ক্রমাগত লোকসান হচ্ছে। কেন এমন হচ্ছে আমি বুঝতে পারছি না। আমি ব্যবসায়ীকে বলেছিলাম, ব্রহ্মমুহূর্তে বা খুব সকালে ঘুম থেকে উঠে প্রথমে আপনি কি ভাবেন
ব্যবসায়ী বলেছিলেন, আমি মনে মনে ভাবি আজও বোধহয় আমার ব্যবসার লোকসান হবে। আমি তাকে বুঝিয়েছিলাম যে আপনার নেতিবাচক চিন্তা আপনার কর্মকে প্রভাবিত করছে। আপনি প্রতিদিন সকালে উঠে চিন্তা করুন যে আজকের ব্যবসা খুব ভালো হবে এবং আপনার কাজে সম্পূর্ণ নিয়োজিত থাকুন। এরপর ব্যবসায়ী তার চিন্তা ভাবনার পরিবর্তন করেন এবং ধীরে ধীরে তার ব্যবসার সমৃদ্ধি হতে থাকে। রামু এ কথা শুনে বললেন, মহারাজ, এটা যে সত্যি। আমি সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে আমার সমস্যার কথা ভাবতে শুরু করি। আমি এখন থেকে এই চিন্তা ভাবনা পরিবর্তন করবার চেষ্টা করব। এরপর সন্ন্যাসী মহারাজ বললেন তৃতীয় অভ্যাসটির কথা। তৃতীয় অভ্যাসটি হলো অনুশাসন। একজন ব্যক্তি যদি তার সময় ও কর্মের শৃঙ্খলা বজায় না রাখে তবে সে কখনোই তার কঠোর পরিশ্রমের ফল পেতে পারে না। একজন তরুণ শিষ্য তার গুরুকে জিজ্ঞাসা করেছিলেন, গুরুজি, আমি কিভাবে আমার জীবনে সফল হতে পারি? গুরু উত্তর দিয়েছিলেন, প্রতিদিন ব্রহ্মমুহূর্তে ঘুম থেকে উঠে ধ্যান করো এবং সারা দিনের পরিকল্পনা করো। সাফল্য শুধুমাত্র কঠোর পরিশ্রমের মাধ্যমে আসে না, ধারাবাহিকতা এবং শৃঙ্খলার মাধ্যমেও আসে। আপনি যদি আপনার সময়কে সম্মান না করেন তবে সময় আপনাকে কখনোই সম্মান করবে না। এরপর সাধু মহারাজ রামুকে বললেন। এরপর সেই শিষ্য গুরুর কথা অনুসরণ করেন এবং তার শৃঙ্খলার সাথে তার জীবনকে সংগঠিত করেন। ধীরে ধীরে তিনি তার সমস্ত লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়। রামু বুঝতে পারলেন যে তার প্রতিদিনের রুটিন এলোমেলো এবং সে তার কর্মে উদাসীন থাকে। তিনি সন্ন্যাসী মহারাজকে প্রতিশ্রুতি দিলেন যে এখন থেকে তিনি তার অনুশাসন মেনে চলবেন। এরপর সন্ন্যাসী মহারাজ বললেন চতুর্থ অভ্যাসের কথা। চতুর্থ অভ্যাসটি হলো অসঙ্গতি। আপনি যদি প্রতিদিন নতুন কিছু শুরু করেন এবং তা সম্পূর্ণ না করেন তাহলে আপনার জীবন সবসময় অসম্পূর্ণ থেকে যাবে। একজন ব্যক্তি তার গ্রামে একটি সুন্দর বাগান করার স্বপ্ন দেখেছিল, তাই তিনি অনেক গাছ লাগিয়েছিলেন, কিন্তু কোনো গাছই তার ঠিক মতনভাবে হয়নি। এর কারণ ছিল তিনি কোনোটিরও যত্ন নেননি। তিনি প্রতিদিন একটি করে নতুন গাছ লাগান, কিন্তু পুরানো গাছে জল দিতে ভুলে যান। ফলে কিছুদিন পর তার সব গাছ শুকিয়ে গেল। তার সফল না হওয়ার কারণ হলো তিনি প্রতিবারই নতুন কাজ শুরু করলেও কোনো কাজ শেষ করেননি। এরপর সন্ন্যাসী মহারাজ বললেন, যে ব্যক্তি অসংগতিপূর্ণ জীবনযাপন করে সে কখনো তার লক্ষ্যে পৌঁছাতে পারে না। আপনার স্বপ্ন পূরণের জন্য ধারাবাহিকতা এবং ফোকাস প্রয়োজন। এইসব কথা শুনে তখন রামু বুঝল যে সেও অনেক কাজ শুরু করত কিন্তু কখনো শেষ করেননি। সাধু মহারাজের এই কথাগুলো রামুর জীবনে গভীর প্রভাব ফেলেছিল। সে তার সকালের অভ্যাস পরিবর্তন করে খুব ভোরে ব্রহ্মমুহূর্তে ঘুম থেকে উঠে প্রার্থনা ও ধ্যান দিয়ে শুরু করতেন। ধ্যানের মাধ্যমে সে মানসিক শান্তি পেত এবং তার চিন্তাভাবনা ইতিবাচক হতো। রামু আরও শিখেছে যে শৃঙ্খলাই তার উন্নতির প্রধান কারণ হবে। তিনি সিদ্ধান্ত নিলেন যে প্রতিদিন তিনি তার খামারে 8 ঘন্টা করে কাজ করবেন এবং তারপর পরিবারের সাথে সময় কাটাবেন। তিনি সপ্তাহে একটি নতুন ফসল রোপণ করার লক্ষ্য অর্জনের জন্য প্রতিদিন প্রচুর কাজ করেন। এরপর তার ফসলের পরিবর্তন দেখতে শুরু করেন। এরপর তার ফসল আরও ভালো হতে শুরু করে এবং গ্রামের মানুষ তার পরিশ্রমের প্রশংসা করতে থাকে। তিনি তার ফসল বিক্রির অর্থ দিয়ে সন্তানদের শিক্ষিত করার জন্য ভালো প্রতিষ্ঠানে ভর্তি করেন এবং ঘর বাড়ি সুন্দরভাবে মেরামত করেন এবং তার স্ত্রী সীতার জন্য একটি নতুন চাক্কি কিনে দিয়েছিলেন, যা তার পরিবারের কাজকে আরও সহজ করে তোলে। রামুর জীবন এখন পুরোপুরি পাল্টে যায়। গ্রামের মানুষ যারা তাকে একসময় অলস ও ব্যর্থ বলে ডাকত, তারা এখন তার প্রশংসা করতে শুরু করে। স্বামীর এমন পরিবর্তন দেখে সীতাও খুব খুশি হয়ে যায়। রামু ও সীতা এখন তাদের সন্তানদের নিয়ে সুখী জীবনযাপন করে। সাধু মহারাজের বলা 4টি অভ্যাস রামুর জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে। তিনি শুধু দারিদ্র্য থেকে মুক্তির পথ খুঁজে পাননি, তার মন ও আত্মার তৃপ্তি ও শান্তি খুঁজে পেয়েছেন।
তারপর শ্রী বিষ্ণু দেবী লক্ষ্মীকে বললেন, এইভাবে রামুর জীবন ও ওই সন্ন্যাসী মহারাজ 4টি অভ্যাসের দ্বারা বদলে দেয়, আর রামু সুখে জীবনযাপন করতে থাকে। এরপর ভগবান শ্রী বিষ্ণু দেবী লক্ষ্মীকে বলেন, হে দেবী, যেসব মানুষ এই 4টি অভ্যাসের কথা সবসময় মনে রাখে এবং মেনে চলে, তাদের জীবনে কখনো অশান্তি ও দারিদ্রতা বিরাজ করে না, কারণ তারা সবসময় ইতিবাচক চিন্তায় এবং সুসংগঠিতভাবে জীবনযাপন করার গভীর রহস্যকে উদ্ঘাটিত করতে পেরেছে। আজকের আলোচনাটি এখানেই শেষ করলাম। আশা করব আজকের আলোচনাটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। কালকে আবারও আসবো নতুন আরেকটি আলোচনা নিয়ে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।